জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক সঙ্গে আছি আমি সানি মৃধা। আনন্দ উচ্ছ্বাস সুর ছন্দের মহামিলনে সারা দেশে উদযাপন হলো বাংলা বর্ষবরণের নানা আয়োজন। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। নবাঙ্গিকে হওয়া শোভাযাত্রা থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। এবারের আয়োজনে ফ্যাসিবাদের মুখাকৃতি সহ ২১টি মোটিভ স্থান পায়। শোভাযাত্রার শুরুতে নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিরা। এছাড়া রং বেরঙের পোশাকে নানা বয়সী মানুষ, বিদেশি নাগরিককে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বছরই আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এখানে এসে থাকি। আর আমার মনে হয় যে তরুণদের জন্য এখন বাংলাদেশকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে বাংলাদেশকে একটা দেশ হিসেবে গড়ে তোলা ভালো। বর্ণাঢ্য আয়োজন। গতকাল বিকেল থেকে আমি রমনায় ছিলাম। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম যে মানুষের প্রস্তুতি, বিশেষ করে শিশু কিশোরদের প্রস্তুতি। এদিকে সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলের ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজনে যোগ দেয় সাধারণ মানুষ। কানায় কানায় পূর্ণ হয় বটমূল। ১.৫ শতাধিক শিল্পীর কণ্ঠে প্রতিধ্বনিত হতে থাকে অতীতের সকল আবর্জনা ভুলে গিয়ে নির্ভয়ে এগিয়ে যাওয়ার সম্মেলক গান। ৫৮তম এই আয়োজনে এবারের বার্তা ছিল আমার মুক্তি আলোয় আলোয়। ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হয়ে আয়োজন। এবার ছিল ৬০টি পরিবেশন। ২ ঘন্টার পরিবেশনায় ছিল ১২টি একক গান, ৯টি সম্মেলক গান এবং নির্বাহী সভাপতির কথন। এছাড়াও গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ ও শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষ বরাবরের মতোই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় বর্ষবরণ পরিবেশনা। আজকে তো এখানে গান শুনলাম, পরে এখন একটা রেস্টুরেন্টে খেতে যাবো, পরে খেয়ে দিয়ে বাসায় যাব। আমি মনে করি যে পহেলা বৈশাখটা আমাদের একটা জাতীয় ফেস্টিভ্যাল এবং এটা আসলে আমাদেরও সব সময় পালন করা উচিত, কারণ আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতি, তাহলে আমরা ভুলে যাব। এত সুন্দর সুন্দর এক একটা গান পরিবেশনা করা হয়, তো এবার যখন প্রথমবারের মতন করেছি আমার আসলে অনেক ভালো লেগেছে। চাইবো যে সারাটা বছর এরকমই ভালোভাবে কাটুক, হিংসা দেশ সেই সংঘাত সেগুলো দূর হয়ে যাক। গানগুলো আসলে পরিস্থিতি অনুযায়ী মাথায় রেখেই করা হয়েছে, ওভাবেই তুলে ধরা হয়েছে, উপস্থাপনা সেরকমই ছিল। তো সেই ভাষাটা, এটাও একটা আসলে আমি বলবো প্রোটেস্ট, এটাও সলিডারিটিরই একটা উপস্থাপনা। আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা, প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা। বাংলা নববর্ষ ১৪৩২ সনকে বরণ করতে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সঙ্গীত পরিবেশন করেছেন শতাধিক শিল্পী। সুরের ধারার আয়োজনে এই অনুষ্ঠানে যোগ দেন নগরীর নানা প্রান্তের মানুষ। দেশাত্মবোধক গানের সুরে একযোগে মঞ্চ মাতিয়ে রাখেন শিল্পীরা। একে একে পরিবেশিত হতে থাকে এসো হে বৈশাখ, এসো এসো সহ বিভিন্ন গান। এ সময় শিল্পী শ্রোতাদের কণ্ঠে ভেসে ওঠে নতুন বছরের কল্যাণ কামনার বাণী। গানের তালে ভেসে ওঠে দেশীয় নানা সংস্কৃতি। এছাড়া অনুষ্ঠানের বাড়তি আমেজ যোগ করে বিভিন্ন লোকজ মেলার স্টল, খেলাধুলার আয়োজন সহ দেশীয় নানা ক্ষুদ্র ও কুঠির শিল্পের দোকান। এর আগে একই মঞ্চে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আয়োজিত হয়। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চলতে পারি, যেটা আমাদের সংস্কৃতি। এটাই নতুন বছরের প্রত্যাশা। সামনে যে আমাদের নতুন প্রজন্ম, এদেরকে যেন সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি। যদি দেশ ভালো থাকে আমরা ভালো থাকবো, এবং আমরা ভালো থাকলে আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতি, এটাও আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। তো এটা আসলে কিন্তু খুবই কম সারা বিশ্বে, খুবই সুন্দর, এটা যেন বজায় থাকে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে নতুন বাংলাদেশ থিমে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপনের রাজধানীতে আয়োজন হলো ড্রোন লেজার শো। সোমবার সন্ধ্যায় ৭টার পর মানিক মিয়া অ্যাভিনিউর আকাশে দেখা যায় আলোর খেলা। সংসদ ভবনের আকাশ জুড়ে ২ হাত প্রসারিত করে দেন জুলাই শহীদ আবু সাইদ। দেখা যায় পানি হাতে মুগ্ধকে। ২৬০০ ড্রোন ব্যবহার করে ১২টি মোটিভ
ফুটিয়ে তোলা হয়। 14 মিনিটের প্রদর্শনীর মূল বিষয় ছিল মুক্তির আনন্দ, আবু সাইদের অকুতোভয় আত্মহুতি, নারী জাগরণ, দেশীয় সংস্কৃতি ও জনগণের সংহতি এবং চীন বাংলাদেশ মৈত্রী। এতে একটি ছবিতে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে প্যালেস্তাইনের মুক্তির সংগ্রামের প্রতি সংহতিও জানানো হয়েছে। ড্রোন শো পরিচালনায় 6 সদস্যের চীনা বিশেষজ্ঞ দল গত ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে। ড্রোন শো পরিচালনা করেন চীনের 13 জন বিশেষজ্ঞ। নববর্ষ পালনে সমতল পাহাড়ে বসবাসকারী সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও রঙিন উৎসবের আয়োজন হয়েছে এবার, এমন মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, বাংলাদেশ কেবলমাত্র একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর নয়, এই দেশ সবার, এমন চিন্তা করলেই কারো মধ্যে ফাটল ধরবে না। বাংলাদেশ কেবলমাত্র একটা জাতি গোষ্ঠীর না, বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। ফলে আমার মনে হয় আমরা অল্প করে হলো, ছোট করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছি। এবারে নববর্ষ বাঙালিদের ঐক্যবদ্ধ করেছে উল্লেখ করে রক্তের বিনিময়ে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তার পূর্ণ ব্যবহারের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ। সকালে চারুকলায় আনন্দ শোভাযাত্রা শেষে এ কথা বলেন তিনি। পাহাড়ি এবং বাঙালি জাতিসত্তা মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব ছিল। সবকিছু নিখুঁত ছিল দাবি করছি না, কিন্তু বড় দাগে আমরা একরকম সফলভাবে এই ব্যাপক আয়োজন জনগণকে সাথে নিয়ে সমাপ্ত করেছি। গভীর আগ্রহের সাথে মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। নারী ফুটবলারদের নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সকালে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন নারী ফুটবলাররা। নতুন বছরে দেশের ফুটবলে আরও সাফল্য আসবে বলে প্রত্যাশা করেন অংশ নেয়া সবাই। বাংলা নতুন বছর উদযাপনে এবার সামিল হয় দেশের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য বয়ে আনা নারী ফুটবলাররা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও চারুকলা প্রাঙ্গণে সবার সাথে র্যালিতে অংশগ্রহণ করেন আফিদা রিপারা। এরপর দুপুরে বাফুফে ভবনে আয়োজন করা হয় আরেকটি অনুষ্ঠানের। সেখানে নারী ফুটবলারদের সঙ্গে অংশ নেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান, জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, নারী দলের অধিনায়ক আফিদা খন্দকাররা। এমন আয়োজনের অংশ হতে পারায় উচ্ছ্বাসিত জামাল, আফিদারা। আর মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন, ভবিষ্যতে নারী ফুটবলকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা করছে বাফুফে। ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া এইখানে আমাদের কাছে আসে। অতএব আমরাই ওদের গার্জিয়ান। আমরা কিভাবে ওদেরকে নার্সিং করব, আমরা কিভাবে ওদেরকে খুশি করব, আমরা কিভাবে ওদের দিকে নেক নজর রাখব, আমরা কিভাবে ওদেরকে সন্তুষ্ট করতে পারবো, সেই দিকে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি। নতুন বছরে সামনে খেলা আছে, সো সিঙ্গাপুর তারপরে হংকংয়ের সাথে দুইটা ভাইটাল ম্যাচ। ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন এ গুড পজিশন। আর এন্ড অফ দ্য ইয়ার সবচেয়ে মজা আর বড় ম্যাচ যেটা আমি নিজে পার্সোনালি মনে করি ইন্ডিয়ার সাথে। আজকে আমরা র্যালিতে গেছিলাম মঙ্গল শোভাযাত্রায়, তো ওখানে গিয়ে খুব ভালো লাগছে আমাদের, যে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। তো এটা আমাদের কাছে অনেক সম্মানের ব্যাপার যে সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রথমে ধন্যবাদ দিব, তারা আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। নানা আয়োজনে বাংলা নববর্ষ 1432 সনকে বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে একটি জমকালো বৈশাখী আনন্দ র্যালি সিটি কর্পোরেশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশ নেয় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে বর্ষবরণ আনন্দ উৎসবের বক্তব্যে বাঙালির এই শেকড়ের উৎসবকে আগামী প্রজন্মের জন্য আরও গৌরবময় করে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। আমরা যে শোভাযাত্রা করলাম, এখানে সকল পর্যায়ের আমরা এখানে অংশগ্রহণ করেছি। এখানে কোনো ধর্ম, বর্ণ,
কোনো পদবি এখানে আমাদেরকে রুখতে পারেনি। এমন করে আমরা চাই একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে আমরা সকলেই সমান অধিকার নিয়ে বাস করব। পুরান ঢাকার ঐতিহ্যবাহী গ্যান্ডারিয়ায় বর্ষবরণে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক উৎসব। আয়োজনে ছিল গ্যান্ডারিয়া কিশলয় কচি কাচার মেলা ও ক্রীড়া সংগঠন ইস্ট অ্যান্ড ক্লাব। সোমবার সকাল 7:30টায় এসো হে বৈশাখ গানটির সমবেত পরিবেশনায় ও দলীয় নৃত্যের মাধ্যমে পর্দা ওঠে অনুষ্ঠানের। একে একে পরিবেশিত হয় নাচ গান আবৃত্তি, যাতে অংশ নেন কিশলয় ললিত কলা কেন্দ্র, চারুকলা কেন্দ্র, কচি কাঁচা বিদ্যানিকেতন, কিশলয় অবৈতনিক বিদ্যালয় ও কামাল স্মৃতি পাঠাগারের শিক্ষক শিক্ষার্থীরা। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর ছিল আয়োজন। স্থানীয় বাসিন্দা ও গুণীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে। পরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই আনন্দ আয়োজন কিশলয় কচি কাঁচা মেলায় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। দিনটি ঘিরে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন মোটিফে ফুটে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্য। সোমবার সকালে বরিশাল বিএ স্কুল মাঠে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছরকে। পরে জেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এছাড়া গরুর ও ঘোড়ার গাড়ি নিয়ে ব্যতিক্রমধর্মী র্যালির আয়োজন করে রংপুর জেলা প্রশাসন। পরে আবহমান গ্রাম বাংলার ট্যাপা পুতুল, প্যাঁচা, বায়োস্কোপ, একতারা সহ প্লাকার্ড, ফেস্টুন হাতে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। একই সময় ময়মনসিংহের শিল্পকলায় আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। সারা দেশের মতো রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলায় এবার বাংলা নববর্ষের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেয়া বাণীতে এ কথা বলেন তিনি। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনুস বলেন, বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা ও অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। দেশের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ ও বিদেশি সংস্কৃতিকে বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জাসাস আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন, আনন্দ শোভাযাত্রা বাংলাদেশের সাংস্কৃতিকের অংশ। আওয়ামী লীগের মঙ্গল শোভাযাত্রা নয়। এ সময় দিল্লিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার দাফন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সংস্কৃতি উদযাপিত হবে, তবে তা যেন ধর্মচর্চার পর্যায়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। জাসাসের আয়োজনে সোমবার সকাল থেকে রমনা রানী মঞ্চে জনপ্রিয় শিল্পীরা দেশীয় সংস্কৃতির নানা আয়োজন পরিবেশন করেন। পৃথিবীর কাছে স্মরণীয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে
উল্লেখযোগ্য গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। এবারের পহেলা বৈশাখ নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন তিনি। এ সময় আলোচনার মাধ্যমে নির্বাচনের সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। বিগত সরকার পহেলা বৈশাখে দলীয় সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে মন্তব্য করে দলটির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে, যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সমস্ত সংস্কৃতি, সমস্ত সার্বজনীনতাকে নষ্ট করে সবকিছুকে ফেসিবাদের করায়ত্ত করা হয়েছিল। আজকের পহেলা বৈশাখ বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষীদের জন্য, বাঙালিদের জন্য, সকলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সব কিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না। নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন দেওয়ার দাবি জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বাংলা নববর্ষ উপলক্ষে আমার বাংলাদেশ পার্টির বর্ষবরণ শোভাযাত্রার আগে আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এ সময় নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হবে বলে আশা করেন তিনি। সোমবার বাংলা নববর্ষ উপলক্ষে আমার বাংলাদেশ পার্টির বর্ষবরণ শোভাযাত্রার আগে আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, ডিসেম্বর কিংবা জুন এমন ধরনের কোনো কথা না বলে সুনির্দিষ্ট একটা ডেডলাইন দিতে হবে। অনেকে মনে করছেন এই সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাচ্ছে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে। গত 8 থেকে 9 মাস পেরিয়ে গেছে, এখনো কেন আমরা সুনির্দিষ্টভাবে কোনো একটা রোডম্যাপ পাচ্ছি না? এই ডিসেম্বর জুন এই ধরনের না বলে ওনারা যদি আমাদেরকে একটা সুনির্দিষ্ট ডেডলাইন দিতেন, নির্বাচন হবে না, নির্বাচন দীর্ঘায়িত হবে, নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে, এই ধরনের কথা আমরা কারো কাছ থেকে শুনি নাই, কোনো দায়িত্বশীল জায়গা থেকে শুনি নাই। অতএব এটাকে নিয়ে অযথা বিতর্ক বা শঙ্কা তৈরি করার কোনো প্রয়োজন নেই। এটা বরং আমাদের মধ্যে বিভেদ এবং আমাদের মধ্যে পরস্পর অনাস্থা তৈরি করতে পারে। নতুন বাংলাদেশের প্রথম বৈশাখের আয়োজনকে ইনক্লুসিভ বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বছরের প্রথম দিনে তিনি সবাইকে এক থাকার আহ্বান জানান। রমনার বটমূলে পহেলা বৈশাখের আয়োজন উপভোগ করতে এসে প্রেস সচিব এ আহ্বান জানান। এ সময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। এবারে আমরা যে নববর্ষর যে সেলিব্রেশন কত ইনক্লুসিভ হয়েছে, আর আমরা সবাইকে নিয়ে এই নববর্ষের আয়োজন করার চেষ্টা করা হয়েছে কালচারাল মিনিস্ট্রি থেকে। এবং আমি বলবো যে নতুন বাংলাদেশের নতুন শুরু, সবাই মিলে আমরা যে শুরুটা করলাম, যে দেখেন সবাইকে, আমাদের যারা বিশু, বিজু, সংক্রান্ত, সবাই মিলে এটা পুরো আমাদের বৈশাখ সব মিলে একাকার হয়ে গেছে এবং এটা খুবই
আমি বলবো যে একটা মহৎ একটা উদ্যোগ। আমাদের যে একটা অনেক দূরের, আমরা অনেক সময় মনে হতো না ওরা আমাদের দূরের, আমরা চাই সবাই এক হোক। বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব গভীরভাবে জড়িয়ে আছে। একে রক্ষা করার মানে আত্মপরিচয় রক্ষা করা, এ কথা বলেছেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। সোমবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে 7 দিনের বৈশাখী মেলা উদ্বোধন করে তিনি বলেন, আত্মপরিচয় রক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্র বা প্রতিষ্ঠান নয়, বরং সকলের। এ সময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার নববর্ষ উদযাপন অন্তর্ভুক্তিমূলক ও রঙিন হয়েছে। বাংলাদেশ কেবল একটি নির্দিষ্ট জাতি গোষ্ঠীর না, সবার। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলা চলবে 7 বৈশাখ পর্যন্ত। বরাদ্দ দেওয়া হয়েছে 98টি স্টল। এই 98টি স্টল জুড়ে রয়েছে বাঙালি শিল্প সংস্কৃতির পরিচয় বহনকারী নানান পণ্য সামগ্রী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। ঐতিহ্য, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক নিয়ে কিছু কিছু আলোচনা করি। তাহলে এইটা আমাদের মধ্যে আমাদের যে রাষ্ট্রীয় অবস্থা, এটাকে উন্নত করার, শক্তিশালী করার আকাঙ্ক্ষা থাকবে। আর এর মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য, বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেও অনেক চিন্তা করতে পারব। সেই সূত্রেই নববর্ষ উদযাপন। বাংলাদেশ কেবলমাত্র একটা জাতি গোষ্ঠীর নাম, বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। ফলে আমার মনে হয় আমরা অল্প করে হলো, ছোট করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছি। বাংলা নববর্ষ 1432 উদযাপন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোমবার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্বিটোলায় আয়োজন করায় দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজন শুরু হয়। এরপর বেবি চকের কর্মকর্তা, কর্মচারী এবং স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল প্রদর্শন করেন, যেখানে প্রদর্শিত হয় বাঙালির লোকজ খাবার, হস্তশিল্প, খেলনা এবং দৃষ্টিনন্দন সাজসজ্জার সামগ্রী। অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এভিয়েশন সেক্টরের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানান। আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি, নিজ নিজ অবস্থান থেকে আমরা আরও দায়িত্বশীল হব, কর্মক্ষেত্রে পেশাদারিত্বের সঙ্গে মানবিক মূল্যবোধকে সমন্বয় করব এবং ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে সামনে রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে যাব। বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ছবিতে গণজোতা নিক্ষেপ করেছে ছাত্র জনতা। সোমবার বিকেলে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ও সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের উদ্যোগে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ব্যঙ্গ ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে। ছাত্র জনতার মন্তব্য, বাংলা নতুন বছরের শুরুতে এই কর্মসূচি ফ্যাসিবাদী শক্তির জন্য একটি বার্তা। তারা যেন ফের গর্জে উঠতে না পারে, এটাই তার হুঁশিয়ারি। বলছেন, ফ্যাসিবাদের প্রতীকী গণজুতা নিক্ষেপের মাধ্যমে জানান দেয়া হলো, নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নিলে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে। ফ্যাসিস্টের মুখে জুতা মারার মধ্য দিয়ে আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে মানসিকতা এবং যে আমাদের ইনসাফ প্রতিষ্ঠার যে মানসিকতা, এইটার একটা প্রতিফলন হিসেবে আমরা আজকে বছরের প্রথম দিনে হাসিনার মুখে জুতা নিক্ষেপ করছি। আমাদের যে সংগ্রামী মনোভাব, সেই সংগ্রামের মনোভাব দিয়ে আমাদের আজকের দিনটা শুরু হলো, যেটা হচ্ছে হাসিনার গায়ে জুতা মারা আর কি। শেখ হাসিনা নামক ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি। একই রকমভাবে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক প্রত্যেকটি স্তর থেকে আমরা ফ্যাসিবাদকে বিতাড়ন করতে চাই। ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট ফেনীর উদ্যোগে শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা। সর্বদলীয় এই সমাবেশে অংশ নেয় কয়েক হাজার মানুষ। এ সময় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ জানান তারা। এ সময় বক্তারা বিশ্ব বিবেককে জাগ্রত করতে আহ্বান জানান এবং সকল ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান দেন। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি, জামায়াত ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা। সমাবেশ শেষে মিজান ময়দান থেকে একটি বিশাল প্রতিবাদী র্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি থেকে ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন অংশগ্রহণকারীরা।
জুলাই আন্দোলনে নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর প্রশাসন গাজী মনোয়ার হুসাইন তামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে রোববার দুপুরে রাঙামাটির পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। চিকিৎসকের অবহেলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আশিক গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে দুমকি হাসপাতাল এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় হাসপাতালটির ইমার্জেন্সি আইসিইউতে কোনো ডাক্তার ছিল না। আশিকের চিকিৎসা শুরু হয় অন্তত 40 মিনিট পরে। এরপর সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে প্রবীর শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা। ঘটনার তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। সোমবার দুপুরে নাটোর আদালতের চুরি হওয়া মালখানা পরিদর্শন করে এ কথা জানান ডিআইজি। এ সময় ডিআইজি বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীদের প্ররোচনায় চুরির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনা এরই মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ সদস্যসহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে কয়েকজনকে রিমান্ডে নেওয়ার কথাও জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি। এর আগে গত বৃহস্পতিবার নাটোর আদালতে মালাখানা থেকে 61 লাখ টাকা সহ স্বর্ণালংকার ও রূপা চুরি হয়। এ ঘটনায় 8 জনকে গ্রেপ্তারের পাশাপাশি বরখাস্ত করা হয়েছে 2 পুলিশ সদস্যকে। ঝাড়ু ছিল মূলত তার প্ররোচনায় এই ঘটনাটা সংঘটিত। পুলিশ সদস্য যিনি ছিলেন তিনি ওদের লোভে গ্রস্ত বলতে পারেন। আমরা চাইছি যে প্রকৃত সত্য যেটা সেটা যেন আপনার সামনে এই জন্যই আমাদের এই কার্যক্রম। পুলিশ সদস্য যে আছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তো আছে, তাতে আমাদের ডিপার্টমেন্টের যে ব্যবস্থা আছে সেটাও হয়। যশোর রেলওয়ে জংশনে ট্রেনের বগি লাইনচ্যুত সারা দেশের সঙ্গে 1 ঘন্টার জন্য বন্ধ ছিল রেল যোগাযোগ। সোমবার সকাল 10:30টায় বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি জংশনে প্রবেশের সময় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় কেউ হতাহত না হলেও যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। যশোর রেলওয়ের স্টেশন মাস্টার জানান, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশ মুখে লাইনচ্যুত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল কাজ শুরু করে। পরে ট্রেনটির শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি 11:30টার দিকে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। গেল বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রোববার বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। এ সময় তিনি বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। এরপর বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সিটি পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে প্যারেডটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত প্যারেডে বাংলাদেশের বিশাল পতাকা এবং বিশেষ প্রশিক্ষিত অশ্বারোহী পুলিশ বাহিনীর অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠে আয়োজন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চরম মানবিক বিপর্যয়ের মধ্যেই গাজা স্থল ও বিমান অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ব্যাপক হামলা হয়েছে দক্ষিণের খান ইউনুস এলাকায়। এছাড়া মিশর সীমান্তবর্তী রাফার অর্ধেক দখল করেছে ইসরায়েল। স্যাটেলাইট ছবি বিশ্লেষণে জানা গেছে এ তথ্য। গেল 24 ঘন্টায় অবরুদ্ধ উপত্যকা জুড়ে আরও
38 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। এ নিয়ে 1.5 বছরে গাজায় নিহতের সংখ্যা 51,000 ছুঁই। এর আগে রোববার জেরুজালেমের আল আকসা মসজিদে হামলা চালায় প্রায় 500 ইসরায়েলি দখলদার। এই ঘটনায় নিন্দা জানিয়েছে জেরুজালেম কর্তৃপক্ষ। পরমাণু ইস্যুতে শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এবার ওমানের মধ্যস্থতায় নয়, বৈঠক হবে ইতালির রোমে এবং এবারও সরাসরি নয়, পরোক্ষভাবে বৈঠক হবে। আলোচনার মূল বিষয় শুধুমাত্র পরমাণু ইস্যু। এর আগে গেল শনিবার ওমানের মধ্যস্থতায় এই ইস্যুতে পরোক্ষ বৈঠক করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের দুই স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাদের বৈঠক গঠনমূলক হয়েছে বলে দাবি তেহরানের। এদিকে পরমাণু ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত নিতে চান বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 34 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছে প্রায় 1.5 শতাধিক। রোববার ইউক্রেনের উত্তর পূর্বের শহর সুমিতে পরপর 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। রাশিয়া এই হামলাকে গণহত্যা বলে দাবি করছে ইউক্রেনীয়রা। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। অবশ্য রাশিয়া ভুল করে হামলা করেছে বলে বিষয়টিকে হালকা করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা পণ্য থেকে মার্কিন শুল্ক প্রত্যাহারের ঘোষণার পর চাঙ্গা ভাব দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজারে। জাপানের নিক্কির শেয়ার দর বেড়েছে প্রায় 2%, হংকংয়ের হেং সিং এর দর বেড়েছে 2.5%, চীনের সাংহাই কম্পোসিস্টের দর বেড়েছে 0.9%, দর বেড়েছে সাউথ কোরিয়া, তাইওয়ান ও অস্ট্রেলিয়ার শেয়ার বাজারেও। দর বেড়েছে যুক্তরাষ্ট্রের নাসদাক, ডান জোন্স ও NNP 500-এরও। এবার খেলার প্রসঙ্গ। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে সিলেটে শুরু হওয়া বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন স্কোয়াডে থাকা সব ক্রিকেটার। সোমবার সকালে প্রায় 2 ঘন্টা অনুশীলন করেছেন শান্ত মুশফিকরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই সমান গুরুত্ব দিয়েছেন ক্রিকেটাররা। 2 টেস্টের জন্য মঙ্গলবার বিকেলে বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। 20 এপ্রিল প্রথম ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর 28 এপ্রিল পরের ম্যাচ চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। নারী বিশ্বকাপ বাছাইয়ে মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। টানা 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে নুইকার সুলতানার দল। স্কটিশদের হারাতে পারলে মূল পর্বের আরও কাছে যাবে লাল সবুজ প্রতিনিধিরা। এবারের বাছাইয়ে এখন পর্যন্ত বাংলাদেশ 2 ম্যাচ খেললেও স্কটল্যান্ড খেলেছে 3 ম্যাচ। এর মধ্যে 2টিতে জিতলেও 1টিতে হেরেছে দলটি। 6 দলের বাছাই পর্ব থেকে 2 দল খেলবে মূল পর্বে। সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এই সিরিজটি। সফরে 3 ওয়ানডে ও 3টি করে T20 ম্যাচ খেলবে 2 দল। দক্ষিণ আফ্রিকার দল আগামী মাসের 2 তারিখ বাংলাদেশ সফরে আসবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এছাড়া T20 সিরিজের ম্যাচগুলো হবে কক্সবাজারে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 10টায়। আগামী 6 মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে 2 দলের সিরিজ। এরপর যথাক্রমে 8 ও 11 মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি 2 ম্যাচ। 2 দিন বিরতি দিয়ে 14 মে থেকে মাঠে গড়াবে T20 সিরিজ। কক্সবাজার একাডেমি মাঠে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচ। একই মাঠে 16 ও 18 মে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর আর হংকং ম্যাচে পূর্ণ পয়েন্ট পেলে গ্রুপে শক্ত অবস্থান থাকবে বাংলাদেশের, এমনটাই বললেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। আর ভারত ম্যাচকে বড় ম্যাচ মনে করছেন তিনি।
নতুন বছরে সামনে খেলা আছে, সো সিঙ্গাপুর তারপরে হংকংয়ের সাথে দুইটা ভাইটাল ম্যাচ। ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন এ গুড পজিশন। আর এন্ড অফ দ্য ইয়ার সবচেয়ে মজা আর বড় ম্যাচ যেটা আমি নিজে পার্সোনালি মনে করি ইন্ডিয়ার সাথে। AHF কাপ খেলতে আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল। রাত 2:45 একটি ফ্লাইটে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের উদ্বোধন 17 এপ্রিল হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ 18 এপ্রিল। সে ম্যাচে মিমো রাব্বিদের প্রতিপক্ষ কাজাখস্তান। এবারের আসরের গ্রুপ পর্বে কাজাখস্তান ছাড়াও স্বাগতিক ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। শেষ চারের টিকিট নিশ্চিত করতে হলে কমপক্ষে 3টি ম্যাচ জিততে হবে মামুনুর রশিদদের শিশুদের। টুর্নামেন্টটির ফাইনাল 27 এপ্রিল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।